the Prime Minister of Hungary and the President of the Republic of Indonesia. বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া বরাবরই তার পররাষ্ট্রনীতিতে মুক্ত ও সক্রিয় মতবাদের জন্য পরিচিত। কিন্তু হঠাৎ করেই দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোহো সুবিয়ান্তোর সরকার গাজায় ৮,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, তাও আবার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসের অধীনে। এই সিদ্ধান্ত কি জাকার্তার জন্য কোনো কৌশলগত মাস্টার স্ট্রোক নাকি একটি বিপজ্জনক জুয়া? ট্রাম্পের মতো বিতর্কিত নেতার নেতৃত্বে গঠিত জোটে যোগ দিয়ে ইন্দোনেশিয়া কি তার দীর্ঘদিনের নিরপেক্ষতার ঐতিহ্য বিসর্জন দিচ্ছে? গাজার মতো সংবেদনশীল রণাঙ্গনে সেনা পাঠিয়ে দেশটি কি নিজের জাতীয় স্বার্থ রক্ষা করছে নাকি কোনো বিদেশি এজেন্টার দাবার গুটি হচ্ছে? আল জাজিরার প্রতিবেদনের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আমরা। আপনাদের সঙ্গে আছি আমি বর্ণা দাস। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রনীতির ভিত্তি ছিল নিরপেক্ষতা এবং একক পরাশক্তির লেজুর বৃত্তি না করা। কিন্তু ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দেওয়া এবং সেনা পাঠানোর সিদ্ধান্ত এই ঐতিহ্যের ওপর বড় আঘাত। বিশ্লেষকরা বলছেন এটি কোনো সুচিন্তিত কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং ভূরাজনৈতিক দৃশ্যপটে নিজেদের জাহির করার একটি আবেগপ্রসূত পদক্ষেপ। ট্রাম্পের মতো একজন মেরুকরণকারী ও বিতর্কিত ব্যক্তিত্বের নেতৃত্বে চলা কোনো উদ্যোগে নিজেকে সঁপে দিয়ে জাকার্তা তার দশকের পর দশক ধরে গড়ে তোলা কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা হারানোর ঝুঁকিতে পড়েছে। মুক্ত ও সক্রিয় নীতির অর্থ ছিল জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, বাইরের চাপে নয়। কিন্তু এই পদক্ষেপে সেই স্বাধীনতার ক্ষয় স্পষ্ট। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করছে ইন্দোনেশিয়া, কিন্তু ট্রাম্পের প্রস্তাবিত এই বোর্ড অব পিস জাতিসংঘের স্বীকৃত কাঠামোর বাইরে। গাজা কোনো সাধারণ শান্তিরক্ষা ক্ষেত্র নয়, এটি বিশ্বের অন্যতম জটিল সংঘাতপূর্ণ এলাকা। সেখানে জাতিসংঘের ম্যান্ডেট ছাড়া এবং ট্রাম্পের একপাক্ষিক নীতিকে বিশ্বাসী নেতার অধীনে সেনা মোতায়েন করা ইন্দোনেশিয়াকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে রাজনৈতিক বিবাদের পক্ষে ঠেলে দিতে পারে। এতে রাজনৈতিক আইনের প্রতি জাকার্তার শ্রদ্ধাবোধ প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। ইন্দোনেশিয়ার সংবিধান সব ধরনের ঔপনিবেশিকতার বিরোধী এবং দেশটি সবসময় ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প অতীতে জেরুজালেমকেই ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচিত হয়েছেন। এমন একজন ব্যক্তির নেতৃত্বাধীন উদ্যোগে যোগ দেওয়া ইন্দোনেশিয়ার জন্য একটি বড় নৈতিক প্যারাডক্স বা বৈপরীত্য। যদি এই বোর্ড অব পিস ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত না করে কেবল ইসরায়েলের সুবিধার্থে আঞ্চলিক স্বাভাবিকীকরণ এগিয়ে নেয়, তবে তা ইন্দোনেশিয়ার জনগণের আবেগের সাথে সাংঘর্ষিক হবে। এতে ওআইসি এবং জাতিসংঘে দুর্বল হয়ে পড়তে পারে ইন্দোনেশিয়ার নৈতিক অবস্থান। ৮,০০০ সেনা বা একটি পূর্ণাঙ্গ ব্রিগেড মোতায়েন করা কোনো একটি ছোট সিদ্ধান্ত নয়। গাজার সংঘাতের সঙ্গে কেবল ইসরায়েল ফিলিস্তিন নয়, বরং আঞ্চলিক শক্তিগুলোও জড়িত। ট্রাম্পের উদ্যোগে যাওয়া ইন্দোনেশিয়া সেনাদের সশস্ত্র গোষ্ঠীগুলো পশ্চিমা প্রক্সি বা সেবাদাস হিসেবে গণ্য হতে পারে, যা তাদের পরিণত করবে সরাসরি হামলার লক্ষ্যবস্তুতে। এছাড়া অর্থনৈতিকভাবেও এটি বড় চাপ। যখন দেশের অর্থনীতিতে প্রণোদনা প্রয়োজন এবং নর্থ নাটুনা সাগরে উত্তেজনা বাড়ছে, তখন এলিট ফোর্সকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দেওয়া এবং তাদের লজিস্টিক ব্যয় বহন করা জাতীয় নিরাপত্তার জন্য আত্মঘাতী হতে পারে। যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের বলয়ে বেশি ঝুঁকে পড়লে চীন, রাশিয়া এবং আসিয়ানের জন্য শরিকদের সঙ্গেই ইন্দোনেশিয়ার দর কষাকষির ক্ষমতা কমবে। দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়ার নেতৃত্ব নির্ভর করে তার নিরপেক্ষতার উপর। ট্রাম্পের একক এজেন্ডায় যুক্ত হলে সেই নিরপেক্ষতা হারাবে জাকার্তা। এছাড়া মার্কিন রাজনীতি এখন চরমভাবে বিভক্ত। ভবিষ্যতে যদি মার্কিন প্রশাসন ট্রাম্পের নীতি থেকে সরে আসে, তবে ইন্দোনেশিয়া অপ্রয়োজনীয়ভাবে কূটনৈতিক বিড়ম্বনায় পড়বে। বিশ্লেষকরা বলছেন
বহুকেন্দ্রিক বিশ্বে প্রভাব বিস্তারের জন্য ইন্দোনেশিয়ার কোনো শর্টকাট বা সংক্ষিপ্ত পথের প্রয়োজন নেই, কিন্তু ক্ষমতার কাছাকাছি থাকার মোহে জাকার্তা যে জুয়া খেলছে তা দেশটির দীর্ঘমেয়াদী সুনাম ও স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।